একদম ক্রিস্পি সাবুদানার পকোড়া। নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাতে নিয়ে এসেছি আজকে সাবুদানার পকোড়া। পেঁয়াজ রসুন ছাড়া, একদম নিরামিষ। কি করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো যাই। এর জন্য দেখো, আমি এই কাপটা মেপেই নিয়েছি। এই যে 1 কাপ সাবুদানা নিয়েছি, একদম এটা কিন্তু ছোট সাবুদানা। এবার এটা যে কোনো সাবুদানা নেওয়া যেতে পারে। এবার এই সাবুগুলো নিয়ে ভালো করে আমি একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার নিরামিষ দিনে তো একটু পকোড়া যদি খেতে ইচ্ছা করে, তাহলে আমরা কি দিয়ে খাবো? এই ধুয়ে নিয়ে এইবার কি করলাম, ওই যে যে পরিমাণে সাবু নিয়েছি সেই পরিমাণেই জল দিলাম। জল দিয়ে এই যে রেখে দেবো। 1 ঘন্টা বাদে দেখবো পুরো জলটা সোপ করে নেবে। এই দেখো 1 ঘন্টা বাদে সাবুগুলো কি চেহারা হয়েছে। একদম সাবু যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণে জল নিয়েছি। তাতে কি হয়েছে, এই দেখো সাবুগুলো পুরো সফট হয়ে গেছে আর জলও পুরো টেনে নিয়েছি, একটুও জল নেই। এইবার পকোড়া করার জন্য আমি কি নিয়েছি, মিক্সির জারের মধ্যে শুধু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সির জারে একটু দানাদার পেস্ট করে নিয়েছি। জল দেইনি, জল ছাড়া যতটা হয়েছে। আর নিয়েছি আমি 2খানা সিদ্ধ আলু দুটোকে আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম। এবার এই যে ছোট যে গ্রেটার, এটার এইখানটায় আমি এটাকে ঘষে ঘষে নিচ্ছি। এতে হবে কি, আলু পুরো একদম মিশে যাবে আর একটু গোটা থাকবে না, এই আর কি। এবার হাতে কেউ করে নিতেই পারো, কিন্তু আমি এতে করে নিতে বেশি ভালো। কেন, ওই যে বললাম গোটা থাকবে না। এই যে পুরো আলুটা আমার হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি এই যে বেশ খানিকটা পরিমাণে ধনিয়া পাতা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছিলাম আগে থাকতে। এবার ধনিয়া পাতা দিয়েছি। এবার দিয়ে দিলাম ওপর থেকে লবণ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর একটু হলুদ। ব্যাস, আর কিচ্ছু না। সমস্ত কিছু আমাদের ঘরে থাকে। এই সমস্ত কিছু দিয়ে এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি মাখাবো। এই মাখানোটাই হচ্ছে, এই যে মাখানোটা যদি কমা হয় না, তাহলে সাইড থেকে সাবুগুলো কিন্তু খুলে যেতে পারে আর ভাজার সময় একটু অসুবিধা হবে। সাবুদানা সবাই জানে একটু আঠালো টাইপের, তলায় লেগে যায়। এবার মাখানোটা যদি ভালো হয়, বাইন্ডিংটা ভালো আসবে। বাইন্ডিং ভালো আসলে তলায় লাগবে না, এই আর কি। আর খেতে এতটাই ভালো লাগে, মানে একবার কেউ যদি করে খায়, সে আবার করে খাবে, দ্বিতীয়বার তো করে খাবেই, এই আর কি। আর ভাজলে পারে ওই অল্প কটাতে কিন্তু পোষাবে না। এই দেখো আমার এইটা মাখাটা খুব ভালো হয়েছে। কি অবস্থা অবধি মাখাটা হবে ধরো, দেখো। এবার এই অবস্থায় আমি এগুলোকে পকোড়ার শেপ দেব। এই যে ছোট ছোট এরকম করে নিয়ে একটুখানি হাতের মধ্যে চাপ দিয়ে, পকোড়া বলতে কি, এটা কিছুটা টিকিয়ার শেপ দেবো এই ছোট ছোট। আর এটার তেল খুব বেশিটা লাগে না, একদম কম তেলে হয়ে যায়। আমি কড়াইতে যে পরিমাণ তেল দেব তার হাফ তেলেই এটা ভাজা হয়ে যাবে। যেহেতু বেসন থাকে না, বেসনে কিন্তু তেল অনেকটা টানে। এবার এতে কিন্তু তেল খুবই কম টানে। দেখে মনে হয় যেন অনেক তেল টেনেছে, কিন্তু তেল টানে না। এই দেখো আমি এরকম শেপ দিয়ে দিয়ে সবটা আগে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়ে তারপরে ভাজতে যাব। এবার কেন বলছি, যেহেতু মাখানোটা ভালো হয়েছে, এবার একটু বেশ টাইট আছে মাখানোটা। আর এটা যদি কোনো একটু জল টল বেশি হতো, তাহলে একটু টাইট কম হতো, তাহলে একটু খুলে যাওয়ার চান্স থাকতো। সেই কারণে আমার বেশ টাইট আছে বলে কোনো অসুবিধা হয়নি। আমি সবগুলো আগে দেখো একটার উপর একটাও রেখে দিয়েছি, এতে কিচ্ছু হয়নি। এবার ওদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে তার মধ্যে দেবো। আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নেব। কারণটা হচ্ছে, না হলে কিন্তু এটা তলায় ধরে যাওয়ার চান্স থাকবে। আর অবশ্যই চেষ্টা করবে ননস্টিকে ভাজার। কেন, অন্য কড়াইতে ভাজলে কিন্তু সাবুদানা আঠার মতন তলায় একটু লেগে যেতে পারে, সেটা খুব অসুবিধা হবে পকোড়াগুলো গোটা গোটা তোলার জন্য। এই দেখো আমি কয়টুকু তেলে দিয়ে দিয়েছি। সবগুলো অতগুলো পকোড়া সব আমি এইটুকু তেলেই ভেজে তুলবো। এবার এই যে পকোড়াগুলো সব একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, দিয়ে একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, পুরো ধোয়া ওঠা তেল হয়েছে। তারপরে আমি কিন্তু দিয়েছি এগুলো দিয়ে। এবার একটা সাইড হওয়ার অপেক্ষা করেছি, তারপরে সেটাকে আমি আস্তে আস্তে করে উল্টে দিয়েছি। একটু সাইড দিয়ে প্রেসার দিলেই দেখবে প্রত্যেকটা আলাদা হয়ে যাবে, তলা ছেড়ে দেবে। আর ননস্টিকে দেওয়া তো, ননস্টিকে দিলে কোনো অসুবিধাই হয় না, মানে তাড়াতাড়ি হয়ে যায়। এবার পুরো উঠে যায় আর কি তাড়াতাড়ি। এইবার এই দেখো উল্টে পাল্টে আমি এই অবস্থা অবধি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সবগুলো নামিয়ে নিচ্ছি। আমার তো একটা নামানোর পরে আর এক ব্যাস হবে।
দেখিয়েছো কতগুলো পকোড়া আমি করেছি। ওই যে দেখো বাকি যে তেলটুকুনি ছিল তার মধ্যেই আমি বাকি পকোড়াগুলো দিয়ে দিলাম। এই যে সবগুলো নামিয়ে নিয়েছি। এইবার এর মানে কি বলবো, এর যা টেস্ট, আমি এরকম করে পরিবেশন করছি, কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর কিছুটা শুধু। এই যে সাইড থেকে চাপ দিয়ে দেখো প্রত্যেকটা কিন্তু, মানে তোমরা তো আর চাপ দিতে পারবে না, আমিই দেখাচ্ছি, প্রত্যেকটা কিন্তু শক্ত। শক্ত বলতে কি, উপরটা ক্রিস্পি, উপরটা এতটাই ক্রিস্পি যে এরকম করে চাপ দিলেই একদম মচ করে ভেঙে ওঠে, আর ভেতরটা খুব সফট, তবে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই ট্রাই করবে। আর হ্যাঁ, আমাকে কিন্তু কেউ কিন্তু কমেন্টস করতে ভুলো না যে পকোড়াটা কেমন হয়েছে। নিরামিষ দিনের জন্য এরকম একটু পকোড়া তো হতেই পারে। আর তারপরে কি, যারা পেঁয়াজ রসুন খায় না তারা কি পকোড়া খাবে না? অবশ্যই খাবে। এই যে ধরো পুজোর দিন টিন থাকে, সেই সব দিনগুলোতে একটুখানি এরকম করে নিরামিষ পকোড়া হতেই পারে। আর কি, আজ এই অবধি সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আর আবার দেখা হবে, কথা হবে পরবর্তী রেসিপিতে। এর সাথে একটু চা দরকার, আমি চা দিয়ে পরিবেশন করে দিলাম।